ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি গ্রামীণ অর্থনীতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ফজলুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। আমরা আমাদের মাঝে পেয়েছি ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, সাবেক মুখ্য সচিব এবং নির্বাহী পরিচালক, আন্ডার প্রিভিলেজ চিলড্রেন্স এডুকেশন প্রোগ্রাম, ইউসেপ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আসলে বাংলাদেশের অর্থনীতিতে আসলে এই গ্রামীণ অর্থনীতির কন্ট্রিবিউশন অনেক বেশি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে আপনাদের মতো দুটো প্রতিষ্ঠানই আসলে অনেক বেশি কাজ করে যাচ্ছে। শুরুতেই আমি একটু ফজলুল কাদের, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। একটু জানতে চাই যে আসলে আমাদের জিডিপিতে কেমন কন্ট্রিবিউশন রয়েছে এই গ্রামীণ অর্থনীতির। বাংলাদেশে একটি সমস্যা হচ্ছে ডেটা পাওয়া, তথ্য পাওয়া। তো রুরাল ইকোনমি অ্যাজ এ হোল এটা সম্পর্কে তথ্য সংগ্রহ করা একটু কঠিন। তো রুরাল ইকোনমির যেটা মূল কম্পোনেন্ট এগ্রিকালচার, ফার্স্ট আমি এগ্রিকালচার বলি। এগ্রিকালচারের কন্ট্রিবিউশন বাংলাদেশে এখন কমে এসছে, 11 থেকে 14% পর্যন্ত বিভিন্ন ডেটা পাওয়া যায়। ইটস 14%, নট অ্যাবাভ 14%। এবং এছাড়াও রুরাল ইকোনমিতে আরও নানা প্রপঞ্চ আছে। কিন্তু মূলত যেটা ইম্পর্টেন্ট, বাংলাদেশে যে ইনক্লুসিভ গ্রোথ আমরা চাই, আমরা সবাই জানি যে কি গ্রোথ হওয়া দরকার, কিন্তু সব ধরনের গ্রোথে কিন্তু বৈষম্য দূর হয় না, গরিব মানুষরা কিন্তু উপকৃত হয় না। তো এটাকে এই জন্য আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ হওয়া দরকার, যাতে করে প্রান্তিক মানুষরা তারা এই গ্রোথের সুফলটা পেতে পারে। এই কনটেক্সটে রুরাল ইকোনমির ব্যাপক একটি ভূমিকা আছে। রুরাল ইকোনমি স্পেশালি এগ্রিকালচার সেক্টরের গ্রোথে যত ভালো হবে, তত কিন্তু এই গ্রোথটা ইনক্লুসিভ গ্রোথের দিকে যাবে। বাংলাদেশে একটি ভালো দিক হচ্ছে, গত 20 বছর ধরে আমাদের এগ্রিকালচার সেক্টরটা, এটাকে আমরা বলি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, অর্থাৎ ইনপুট কি পরিমাণ আউটপুট হয়, কি পরিমাণ ইনপুট ইউজ করে, সেটা কিন্তু কনসিস্টেন্টলি 2.7% হারে বেড়ে এটা রিচ করেছে 5%। এটা পুরো সাউথ এশিয়াতে সবচেয়ে হায়েস্ট, এবং গ্লোবালিও 5% আনপ্রেসিডেন্টেড। এইসব অনেক কৃতিত্ব আছে। কাজে এইটাতে বাংলাদেশে বলা, এখন আরবান এলাকাতে আমাদের 40% লোক থাকে, অর্থাৎ রুরাল এরিয়াতে প্রায় 60% লোক থাকে। তাদের মধ্যে এদের জিডিপিতে কন্ট্রিবিউশন নন ফর্মাল সেক্টর মিলে বলে হচ্ছে প্রায় 25%-এর মতো সব মিলে। কিন্তু এটা মজার বিষয়টা হচ্ছে, এতে এমপ্লয়মেন্ট জেনারেট করে কিন্তু 54% মানুষের। এর অর্থ হচ্ছে এদের গড় আয় জাতীয় গড় আয়ের প্রায় অর্ধেক। অর্থাৎ এইটা পুরো সেক্টরটাই আমাদের রুরাল ইকোনমি, খুব জেনারেলাইজ করে যদি বলি, লো লেভেল টেকনোলজি ট্র্যাপে পড়ে আছে। এই ট্র্যাপ থেকে ওঠানোর জন্য আমাদের নানা কাজ চলছে, অনেক রকমের ডাইভার্সিফিকেশন হয়েছে আমাদের রুরাল ইকোনমিতে। কিন্তু এই ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিসগুলা স্কেল আপ করতে হবে, প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, নানা ভ্যালু চেইনে ইন্টারভেন করতে হবে, ট্রেন করতে হবে, যাতে গ্লোবাল মার্কেটটা ধরতে পারে। শুনবো আপনার কাছ থেকে আরও। আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি, ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। আপনি তো এই সেক্টরে অনেক কাজ করেছেন, দীর্ঘ সময় আসলে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে। আপনি এর আগে PKSF এর সাথেও কাজ করেছেন। একটু জানতে চাই যে কিভাবে আসলে এই সম্ভাবনার দ্বার উন্মোচন হবে এই গ্রামীণ অর্থনীতিকে সামনে রেখে, যেহেতু আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই সেক্টর নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন, এখন উনি ইন্টার্ম গভর্নমেন্টের সাথে আছেন। তো সেই জায়গা থেকে মানে আপনারা কিভাবে কাজ করছেন আর কিভাবে আসলে সহযোগিতা চাচ্ছেন? ধন্যবাদ। ডক্টর ইউনূস স্যার যে 3-0 নিয়ে কাজ করছেন, জিরো পভার্টি, জিরো হাঙ্গার অ্যান্ড জিরো কার্বন এমিশন, এই তিনটা ক্ষেত্রে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। স্যার তো বিশ্বব্যাপী এই থিওরির প্রবক্তা। SDGতে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেগুলো যথাযথভাবে অর্জিত হলে আমরা 3-0 বাস্তবায়নে লক্ষ্য অর্জনের সম্ভব হবে, আমাদের সম্ভবপর হবে। এক্ষেত্রে গ্রামীণ যে অর্থনীতি, এটি বাংলাদেশের জিডিপি গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মানব সম্পদ উন্নয়ন, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সম্ভবপর হবে। আমাদের যে
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা জনমিতিক যে সুবিধা, আমাদের জনসংখ্যার বিশাল অংশ তরুণ, যাদেরকে অতি সহজে প্রশিক্ষণ দিলে, বৃত্তিমূলক শিক্ষা দিলে, কারিগরি শিক্ষা দিলে তারা অতি শীঘ্রই এই শিক্ষা গ্রহণ করতে পারে এবং আমাদের মানব সম্পদের উন্নয়ন হবে। দেশে বিদেশে শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন 1972 সাল থেকেই এদেশে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করে আসছে। দেশে বিদেশে এই কারিগরি শিক্ষায় শিক্ষিত শ্রেণীরা, বিশেষ করে যারা বঞ্চিত, যারা সুবিধা বঞ্চিত ছেলে মেয়ে, এথনিক মাইনরিটি, তারপরে পারসনস উইথ ডিসেবিলিটি যারা, এবং অন্যান্য বিশেষ করে মেয়েদের জন্য 1972 সাল থেকে ইউসেফ বাংলাদেশ কারিগরি শিক্ষা দিয়ে আসছে, বৃত্তিমূলক শিক্ষা। সম্প্রতি আমরা আমাদের প্রশিক্ষিত ছেলে মেয়েদেরকে 40টি ট্রেড কোর্স আছে ইউসেফ বাংলাদেশে কারিগরি শিক্ষার জন্য, বৃত্তিমূলক শিক্ষার জন্য। পলিটেকনিক ছাড়াও কারিগরি শিক্ষার জন্য আমাদের স্কুল আছে, কারিগরি বিদ্যালয়, যারা এসএসসি ভোকেশনাল দিয়ে থাকে। আর প্রশিক্ষণ শর্ট কোর্স যারা ট্রেনিং, তাদেরকে আমরা বিভিন্ন দেশেও বাইরেও পাঠাচ্ছি বয়সেলের মাধ্যমে। যেমন জর্ডানের গার্মেন্ট ফ্যাক্টরিতে আমাদের মেয়েরা যাচ্ছে ইউসেফের মাধ্যমে। ব্রুনাইতে যাচ্ছে যারা মোবাইল ফোন রিপেয়ার করে, যারা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেনটেন্যান্স, রেফ্রিজারেশন, ওয়েল্ডিং, প্লাম্বিং, যারা পানির কাজ করে, এবং বিভিন্ন দেশে এরা যাচ্ছে মোটর ড্রাইভিং, মোটর সাইকেল রিপেয়ার ইত্যাদি। স্কিল ডেভেলপমেন্টকে আপনারা বিশেষ গুরুত্বের জায়গায় রেখেছেন, যেটা আসলে যেটি বলছিল যে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশনের একটা জায়গা তৈরি হয়েছে। আমি শুনবো একটা বিষয় একটু জানতে চাই যে এই যে রুরাল ইকোনমির ডেভেলপমেন্ট বা একদম প্রান্তিক জনগোষ্ঠীকে খুঁজে বের করে তাদেরকে কাজের সাথে সংযোগ করা, এবং যেটি বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, একটু আপনার কাছে জানতে চাই তার একটি পার্ট হচ্ছে যে এরা যখন স্কিল হবে, এরা যখন ছোট ছোট এন্টারপ্রেনার হিসেবে কাজ করা শুরু করবে, তখনই তাদের ফাইন্যান্সের দরকার হবে। তো এখানে তো মাইক্রো ফাইন্যান্সের একটা বিশাল অবদান আছে এবং বিশাল রোল আছে, যেটা দিয়ে ইকোনমি সার্কুলেট করছে, এই গ্রামীণ ইকোনমি যেটি রয়েছে। সেই জায়গায় আসলে মানে এই আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো কি রোল প্লে করছে? থ্যাংক ইউ, এটা খুবই পার্টিনেন্ট একটা প্রশ্ন করেছেন। আমরা যেটা মনে করি, ফাইন্যান্স অ্যালোন ক্যানট ক্রিয়েট ম্যাজিক। ফাইন্যান্স তখনই কাজ করে যখন আরও কয়েকটা জিনিসের একটা ঐক্যতান হয়। অর্থনৈতিক সুযোগ থাকতে হবে, সেই সুযোগ গ্র্যাব করার ইচ্ছা থাকতে হবে, এবং সেটা ইউজ করার সক্ষমতা থাকতে হবে, যেখানে স্কিলটা চলে আসে। কিন্তু এগুলো তিনোটাই হলো, কিন্তু তারপরে ফাইন্যান্স লাগে। এটা একটা এসেনশিয়াল সার্ভিস। বাংলাদেশে যেটা খুব ভালো একটা জিনিস হয়েছে, প্রায় একটা অভূতপূর্ব মাইক্রো ফাইন্যান্স সেক্টর গড়ে উঠেছে। এটা বাংলাদেশের জন্ম মাইক্রো ক্রেডিটের। আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ ইউনুস, আপনারা সবাই জানেন, এটার প্রপোনেন্ট ছিলেন এবং সারা পৃথিবীতে একটা আন্দোলনের মতো। এটা জন্ম কিন্তু বাংলাদেশে। এখন আমাদের এটা একটা রেগুলেটেড সেক্টর, এবং এখানে অনেকগুলো এমএফআই বছরে এখন হচ্ছে প্রায় 3 লক্ষ কোটি টাকার মতো মাইক্রো ফাইন্যান্স দিচ্ছে। এটা কিন্তু খুব বেশি না। বাংলাদেশের টোটাল অ্যাডভান্সের 8% মাত্র হচ্ছে মাইক্রো ক্রেডিট, কিন্তু যেটা আগে ছিলই না, তার তুলনায় এটা অনেক বড়। এটা এর মধ্যে আছে মাইক্রো এন্টারপ্রাইজ, এগ্রিকালচারের ফাইন্যান্স করি আমরা, মাইক্রো এন্টারপ্রাইজে ফাইন্যান্স করি, ছোট ছোট আইজিএতে ফাইন্যান্স করি, এবং তার সাথে সক্ষমতা তৈরি করা আমাদের কাজের একটা অবিচ্ছেদ্য অংশ। পিকেএসএফ যেটা করেছে, আমাদের একটা বড় রকমের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে। একটা করি আমরা ইনস্টিটিউশনগুলো যারা এই সার্ভিসগুলো দেয়, আমরা একটা সেকেন্ড টায়ার অর্গানাইজেশন, যেসব পার্টনার এমএফআইয়ের সাথে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে কাজ করি, এরা যাতে স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে পারে, তাদের সক্ষমতা বাড়ায়। আর তৃণমূল পর্যায়ে আমরা এই পর্যন্ত প্রায় 40 লক্ষ মানুষকে গত 34 বছরে আমরা নানা রকমের স্কিল ডেভেলপমেন্ট করেছি। কিন্তু এখন বর্তমানে আমরা ভোকেশনাল যেগুলো ফর্মাল এডুকেশন ট্রেনিং, সেগুলোর উপরে জোর দিচ্ছি। এবং আমরা আমরা অভূতপূর্ব জিনিস করেছি ওস্তাদ শাগরেদ মডেলে। সেটা করে আমরা প্রায় এখন 9000 ওস্তাদ আছে, যেগুলো লার্নিং সেন্টার হিসেবে কাজ করে, অ্যাপ্রেন্টিসরা এখানে থাকে। এবং এটার মডেলটাই এরকম, এখানে কাজ করার পর ওস্তাদ একজন সফল উদ্যোক্তা, তার এখানেই তারা কাজ পেয়ে যায়।
অথবা তাদের একটা আরপিএল বলি আমরা, রেকগনিশন টু প্রায়র লার্নিং, এটা কিছু কিছু একটা করি যাতে ওরা বিদেশেও যেতে পারে। আর যারা আত্মকর্মসংস্থানের জন্য স্কিলটা নিয়ে নিজেই উদ্যোক্তা হতে যায় তাদের সাথে আমাদের যে কন্টিনিউয়াস ফাইন্যান্সিং প্রোগ্রাম আছে তার সাথে যুক্ত করে দিই। এবং এই দিক থেকে একটু করিম সাহেব আপনার কাছে জানতে চাই যে একটা তো বড় উদ্যোক্তা হাব তৈরি হয়েছে বাংলাদেশে, যারা একদমই প্রান্তিক লেভেলে, কেউ হয়তো ছোট ছোট করে মুরগি দিয়ে ডিমের বিজনেস করছে, কেউ হয়তো ছোট বাড়ির পাশে রাঙিনাতে ফসল ফলাচ্ছে, এরা আবার এই ছোট ছোট মাইক্রো ফাইন্যান্সিং নিয়ে তারপরে হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজ হয়ে আবার বিভিন্ন এনজিওর সাথে রোল প্লে করছে। তার মানে আমরা একটা চেইন হিসেবে কিন্তু কাজ করছি এবং আপনারা তো এ ধরনের সংস্থাগুলোকে সহযোগিতা করছেন। কিন্তু কি কোনো ডাটাবেস তৈরি হয়েছে যে সারা বাংলাদেশে কি পরিমাণ এই ধরনের গ্রামীণ এন্টারপ্রাইজ তৈরি হয়েছে, তারা কি পরিমাণ মাইক্রো ফাইন্যান্স পেয়েছে এবং সার্ভাইভ করার জন্য ইন ফিউচারে তাদের কি আরো সাপোর্ট লাগবে যেটা দিয়ে তারা আরেকটু স্কেল আপ করতে পারবে? এখানে ক্ষুদ্র ঋণ যে বিশাল একটি সেক্টর গ্রামীণ অর্থনীতিতে, প্রায় 4.25 কোটি সদস্য আছে ক্ষুদ্র ঋণ সেক্টরে, যেটা পিকেএসএফ এর মাধ্যমে অন্যান্য সংস্থার মাধ্যমে। এখানে প্রায় 3 কোটির মতো লোক কর্মী আছে যারা এই কার্যক্রমের সাথে ডেটাবেস তৈরি হয়েছে, ডেটাবেস আছে এবং ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আছে এটার মাধ্যমে ডেটাবেস। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে যারা ক্ষুদ্র ব্যবসা যারা করে তারা তো ঋণটা পেল, ঋণ পাওয়ার পর তাদের যে ব্যবসা প্রশিক্ষণটা, তারা যে প্রোডাক্টটা তৈরি করবে এটা যদি উন্নত মানের না হয় এবং এটা যদি আবার মার্কেটিং ফ্যাসিলিটিটা না থাকে, যথাযথ মূল্য না পায় দেশে এবং বিদেশে, তাহলে ওরা উৎসাহিত হবে না এবং যে ঋণটা তারা নিয়েছে সেটা ফেরত দিতে পারবে না। এক্ষেত্রে যারা প্রশিক্ষণ দেওয়া হয় তাদের কর্মসংস্থানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ইউসেফ বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রায় 75-80% যারা প্রশিক্ষণ গ্রহণ করে তাদের শোভন কর্মসূচির আমরা আসলে একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি আপনাদের কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেভাবে আসলে বলছিল, আমরা একটু যদি দেখি যে আমাদের পুরো বাংলাদেশটাই কিন্তু এগ্রিকালচার বেজ এবং আফটার কোভিডে আমরা কিন্তু খুব বেশি সফলতা পেয়েছি এই এগ্রিকালচারের কারণেই। তো মাইক্রো ফাইন্যান্সিংয়ের যে সেক্টরগুলো কাজ করছে এগ্রিকালচার বেস কিন্তু কাজ অনেক বেশি। তো সেই জায়গা থেকে কি মানে পুরো মাইক্রো ফাইন্যান্সিং এবং এই ইন্ডাস্ট্রি গ্রামীণ অর্থনীতি নিয়ে যারা কাজ করছে তাদের জন্য কি আলাদা কোনো পলিসির দরকার আছে আরো জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়ানো এবং সামনে কিভাবে কাজ করা যাবে? এর জন্য তো আসলে এখন পর্যন্ত আলাদাভাবে তো কোনো পলিসি তৈরি হয়নি। পলিসি আছে, জাতীয় একটা নীতিমালা আছে এগুলোর সম্পর্কে, এবং একটা ইন্টারন্যাশনাল এসডিজির যে সবগুলো আছে এগুলোর সাথে অ্যালাইন করে পিকেএসএফ আমরা আমাদের নিজস্ব পলিসি ফর্মুলেট করেছি। একটু আগে আপনি ডেটাবেসের কথা যেটা বলেছিলেন, এটার গ্লোবাল ডেটাবেসটা আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে। সমস্ত মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানটার তথ্য ওখানে থাকে। আর পিকেএসএফের কাছে আমাদের নিজস্ব ডেটাবেস আছে, যেমন আমাদের ডিরেক্ট আমাদের পার্টনার অর্গানাইজেশনদের ফাইন্যান্সিংয়ে এখন প্রায় 40 লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা আছে। আর অন্যান্য আরও ছোট ছোট আত্মকর্মসংস্থানমূলক কাজে টাইনি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলি আমরা, সেটাতে সব মিলে প্রায় আরও 40 লক্ষের বাইরে আরও 1,60,00,000 পরিবার সংযুক্ত আছে। এটাতে আমরা পিকেএসএফ এখন যেটা ভাবছি, টিপিক্যাল দারিদ্র্য বিমোচনের কনসেপ্ট থেকে যেটা জাস্ট এডিশনাল ইনকাম হয়, তার থেকে একটু আমরা এখন ভিশনারি হয়ে যাচ্ছি তাদের যাতে সম্পদ সৃষ্টি করতে পারে, ক্যাপিটাল ফর্ম করতে পারে, ভালনারেবিলিটি তাদের কমে যায়, সে পথে এগুতে যাতে সাস্টেনেবল হতে যাতে প্রসপারিটির পথে তারা যেতে পারে। তো এই জন্য আমরা একটা বড় রকমের পরিবর্তন দরকার। তার জন্য আমরা যেটা করছি যে আমাদের পলিসিটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্ট প্রডিউসিং কান্ট্রিতে যাতে আমরা থেকে না যায়। আমাদের আমরা যে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়ে আছি তার একটা কারণ হচ্ছে আমরা বেসিক্যালি এগ্রিকালচারাল সেক্টরে প্রাইমারি প্রোডাক্ট প্রডিউসিং কান্ট্রি। প্রাইমারি প্রোডাক্টে কিন্তু আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। যত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করবেন তত বেশি আপনার লাভ বেশি। তো ভ্যালু এডিশনের উপরে আমরা
বেশি জোর দিচ্ছি, এগ্রো বেসড ভ্যালু এডেড প্রোডাক্ট, এছাড়া নন এগ্রো বেসডের উপরেও আমরা নানা জোর দিচ্ছি। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে টেকসই উন্নয়নে মানব সম্পদকে আপনারা কাজে লাগাচ্ছেন এবং যেটি বলা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট করার পরে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে কনভার্ট করে কিভাবে আরও বেশি প্রাইসিংটাকে আমরা মার্জিনাইজ করতে পারি সেটি নিয়ে আমরা কাজ করছি। তো এই যে ডাইভার্স ওয়েতে আমরা কাজ করছি এবং ছেলেমেয়েদেরকে তৈরি করছি, রুরাল লেভেলে যারা আছে তারা এখন এন্টারপ্রেনার হিসেবে তারা কাজ করছে, কিন্তু এদেরকে মূল অর্থনীতির সাথে সংযোগ স্থাপনের জন্য কি আপনারা কোনো কাজ করছেন? যারা দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে মূল অর্থনীতিতে তাদের অবদানে স্বীকৃতি দেওয়া, তাদেরকে ইনভলভ করা কঠিন কাজ। দারিদ্র্য একটি বহুমাত্রিক সমস্যা এবং দারিদ্র্য বিমোচন, বিশেষ করে টেকসই দারিদ্র্য বিমোচন, এটা একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এখানে শুধুমাত্র ঋণ একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তার সাথে প্রশিক্ষণ দরকার, তার সাথে তার সামাজিক অবস্থার উন্নয়ন দরকার, তার মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং সে যে ফ্যাক্টরিতে কাজ করে এটার প্রোডাক্টিভিটি বাড়ানোর দরকার এবং যে পণ্য সে তৈরি করে এটার গুণগত মান উন্নত হওয়া দরকার। তাতে এক্সপোর্ট করলে বেশি পয়সা পাবে। আর বিশেষ করে 100 জন নন স্কিল লোক বিদেশে না পাঠিয়ে 10 জন লোক যদি স্কিল পাঠানো যায়, সেই লোককে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে কর্মসংস্থানের যে বৈচিত্র্যায়ন এবং উৎপাদনমুখী কার্যক্রম, এগুলোর যে বৈচিত্র্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউসেফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই যে বিভিন্নমুখী যে প্রশিক্ষণ দেওয়া, ডাইভার্সিফিকেশন অফ প্রোগ্রামস, ডাইভার্সিফিকেশন অফ মাইক্রো ক্রেডিট পিকেএসএফ করে যাচ্ছে। তো ডাইভার্সিফিকেশন অফ প্রোগ্রামস এবং নিড বেস, যেমন আমরা কেয়ার গিভার প্রশিক্ষণ দিচ্ছি জাপানের জন্য, তাদেরকে জাপানি ভাষা শিক্ষা দিচ্ছি, কেয়ার গিভিং এর পাশাপাশি ড্রাইভিং শিক্ষা দিচ্ছি, যাতে ওরা নিজেরা গিয়া সার্ভিসটা দিয়ে আসতে পারে প্রবীণ জনগোষ্ঠীর কাছে। অনুরূপভাবে কিছুটা জাপানিজ রান্না শেখাচ্ছি। তো এই কেয়ার গিভিং কোর্সটা বাংলাদেশেও দরকার, বিদেশেও দরকার। অনুরূপভাবে আমরা কান্ট্রি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিচ্ছি। মিডল ইস্টের জন্য আরবি, কোরিয়ার জন্য কোরিয়ান ভাষা, বিশ্বের বিরাট একটা অংশ চাইনিজ ভাষায় কথা বলে, ম্যান্ডারিন, এবং ফ্রেঞ্চ ভাষা জাতিসংঘের সেকেন্ড ভাষা, স্প্যানিশ ভাষা, হোল সাউথ আমেরিকায় গুরুত্বপূর্ণ ভাষা। আমরা ভাষার উপর গুরুত্ব দিচ্ছি, আর ইংরেজিতে আছে আন্তর্জাতিক ভাষা। আমার আসলে জানার আজকে অনেক কিছু ছিল, বাট টাইমের অভাবে আমি আসলে খুব বেশি করতে পারছি না। আমাদের প্রধান উপদেষ্টার যে জিরো থিওরি, সেখানে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, পভার্টি রিডাকশনের ক্ষেত্রে শূন্য থিওরির কথা বলা হচ্ছে। সেই জায়গায় আসলে তো দারিদ্র্য বিমোচন একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা স্বাধীনতার পর থেকেই দেখে আসছিলাম। এই সময়ে আসলে সামনে আর কি কি চ্যালেঞ্জ আসতে যাচ্ছে যেখানে আমরা পভার্টি জিরোতে নামিয়ে আনার চিন্তা করছি? পিছনে আমাদের তো অনেক কিছু করছি, কিন্তু যেসব চ্যালেঞ্জেসগুলো আছে, একটা আছে ক্লাইমেটিক রিস্ক, যেগুলো ক্লাইমেট চেঞ্জের জন্য যে রিস্কগুলো হচ্ছে সেটা। আর একটা হচ্ছে আমাদের অ্যাসপিরেশন তো হচ্ছে আমরা যাতে উপরে উঠে আসতে পারি, আরও বেশি ইনকাম করি। এর সাথে কিন্তু পরিবেশের একটা সংঘর্ষ আছে, কিন্তু বেশি ওয়েস্টেজ হবে, বেশি পলিউশন হবে, সেটা যাতে না হয়, তাহলে বাংলাদেশ কিন্তু একটা আস্থা করে পরিণত হবে। সেটার জন্য আমরা সবাই সচেতন আছি, সমস্ত কিছুতে সেটা ইন্টিগ্রেট করতে চাচ্ছি। আর ফাইনালি আমি একটি কথা বলি, বাংলাদেশে পৃথিবীতে কিন্তু আগামী 5 বছরের উন্নত দেশগুলোতে 15 কোটি মানুষের চাহিদা হবে। তাদের এইজিং পপুলেশন, প্রচুর দক্ষ লোক লাগবে। কাজে আমরা যদি আমাদের ওয়ার্কফোর্সটা ডেভেলপ করতে পারি এমনভাবে যাতে করে বিশ্বব্যাপী এই চাহিদাটা আমরা পূরণ করতে পারি, তাহলে খুব ভালো হবে। এটার জন্য স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি এই যে যাওয়া, তার জন্য অর্থায়ন লাগবে। সেই অর্থায়নেরও কিন্তু মাইক্রো ফাইন্যান্স সেক্টরে বা আমাদের সেক্টরে অলরেডি একটা কাঠামো গড়ে উঠেছে। এটা করতে পারবো, আপনারা জেনে খুশি হবেন। অলরেডি বাংলাদেশ থেকে শুরু হয়েছে কেয়ার গিভার যাওয়া, এটা একটা বড় চাহিদা, এবং আরও নানা রকমের কাজ করার সুযোগ আছে। একটা বিস্তৃত বিষয়।
সময় থাকলে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ করা যায়। আমরা নিশ্চয়ই সামনের প্রোগ্রামে আরো বিস্তারিত আলোচনা করব। একটু আমি যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে, এই সময়ে এই যে গ্রামীণ অর্থনীতির এর একটা বড় পার্ট হচ্ছে ইন্টারন্যাশনাল দাতা সংস্থা যারা আছে, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে যেমন টিকিয়ে রাখছে, তেমনি আবার এই গ্রামীণ অর্থনীতির স্কিল ডেভেলপমেন্টে নতুনদেরকে সহযোগিতা করছে। একটু জানাবেন যে সামনের সময়টা কেমন আসতে যাচ্ছে, দাতা সংস্থারা আসলে কতটুকু বাংলাদেশকে কেন্দ্র করে চিন্তা করছে, এবং কোনো ফান্ড কি আসলে বন্ধ হতে পারে কিনা বা নতুন ফান্ড আসার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। ইউএসএআইডির ফান্ড অলরেডি বন্ধ হয়ে গেছে। অন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ দাতা সংস্থা তাদের অভ্যন্তরীণ কারণে ফান্ডিং কমিয়েছে, অনেক কমিয়েছে, ডিএফআইডি কমিয়েছে। তবে ইউসেপের বেলায় ডিফেট অস্ট্রেলিয়া এবং গ্যাক কানাডা তারা এখনও পর্যন্ত সহায়তা অব্যাহত রেখেছে, কিন্তু অদূর ভবিষ্যতে এটাও কমে যাবে। সদাশয় বাংলাদেশ সরকার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ইউসেপকে 3টি প্রকল্প দিয়েছে। লেবার মিনিস্ট্রি থেকে 2টি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 1টি। এগুলা শর্ট প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই জন্য উন্নত মানের প্রশিক্ষণ আমাদের দিতে হবে। সিম্পল টি শার্ট এক্সপোর্ট করে আমরা টিকতে পারবো না, উন্নত মানের পোশাক এক্সপোর্ট করতে হবে। এই জন্য আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, ডাইভার্সিফিকেশন অব্যাহত। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ করব। সব শেষে একটু জানতে চাই যে এই যে কেউ কোনো সংস্থা যেহেতু অর্থায়ন দেওয়া বন্ধ করে দিচ্ছে এবং সামনে আপনি বলছিলেন যে প্রচুর ফান্ডিং এর প্রয়োজন পড়বে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের অল্টারনেটিভ ওয়েটা কি হবে, বা আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা থেকে আসলে কিভাবে আরো চিন্তা করতে পারি ফান্ডিং কালেকশনের ক্ষেত্রে? আমি এটা এভাবে মনে করি, ম্যানেজমেন্টে আমরা একটা কথা বলি, যে কোনো অসুবিধাকে সুবিধায় পরিণত করা যায়। তো এই যে আমাদের মাইক্রো ফাইন্যান্স সেক্টরের কথা বলি, এর টোটাল অর্থায়নে কিন্তু দাতা সংস্থার কন্ট্রিবিউশন 0.5%-এরও নিচে। কাজে এটা অনেক আগে থেকেই দাতা সংস্থা নির্ভর না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখনই আমরা গ্র্যান্ট পাই না কিন্তু ইনএফিসিয়েন্সি তৈরি হয়। তার মানে হচ্ছে সামনে আমাদের যে চ্যালেঞ্জ হচ্ছে, উই হ্যাভ টু বি মোর এফিশিয়েন্ট ইন ইউজিং রিসোর্সেস। এবং আমি দৃঢ়ভাবে মনে করি বাংলাদেশের সম্ভব লোকাল রিসোর্সই মোবিলাইজ করা, নানাভাবে বিস্তৃত বিষয়, কিন্তু এটা সম্ভব। কাজে সেক্ষেত্রে দাতা সংস্থা বাংলাদেশ আগের চেয়ে ভালো হয়েছে নিঃসন্দেহে। 1990 সনের বাংলাদেশ 2024 সনের বাংলাদেশ সেম। আমাদের অনেক ক্যাপাসিটি বেড়েছে, অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। তো এগুলো আমি দেখি এটাকে ওরা বন্ধ করে দিলে এটা আখেরে আরও ভালো হবে। আমরা নিজেদের লোকাল রিসোর্সেসকে ইউজ করে মোবিলাইজ করে, কারণ যে কাজগুলোর কথা বললাম এগুলো আমাদের দেশের কাজ, নিজেদের জন্যই করতে হবে। আমরাও আশা করছি যে বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, এবং আমাদের নিজেদের আসলে যে ম্যান পাওয়ার আছে সেটি আসলে যদি আমরা স্কিল, অর্থাৎ তাদের জব ক্রিয়েশনের জায়গাটি স্কিলে পরিণত করতে পারি, সেই সম্ভাবনার দ্বারা আমাদেরকে আরও অনেক দূর নিয়ে যাবে। এবং যেহেতু বহির্বিশ্বে এ ধরনের ছেলেমেয়েদের অনেক বেশি চাহিদা আছে, তাদেরকে যদি নিড বেজ আসলে সহযোগিতাগুলো আমরা করতে পারি, সেটি আমাদের জন্য সম্পদে পরিণত হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিট অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।